পরীলোকে সব পরীরা খুব সুন্দরী ছিল, কিন্তু সোনালী পরী সবার থেকে সুন্দরী ছিল। ফর্সা ত্বক, লম্বা গঠন আর ওর সোনালী চুল ওকে আরো সুন্দরী করে তুলতো। ও যখনই কখনো পৃথিবী লোকে ঘুরতে আসতো, সব জাদুকরনীরা ওর একটা সোনালী চুল পাওয়ার জন্যে লালায়িত থাকতো। একদিন যখন ও পৃথিবী লোকে আসলো, তখন বাস কিছুক্ষণের জন্যে এই সোনালী পরী এসে আমার কাছে বসে যাক, তো ওর এক দুটো চুল তো আমি নিয়েই নিতাম। ও একটা সুন্দরী ময়ূরের রূপ ধারণ করলো আর নাচতে লাগলো। সোনালী পরী উপর থেকে ওকে নাচতে দেখলো, কিন্তু ওকে পেছনে ফেলে এগিয়ে গেল। আমি তোমার সোনালী চুল এক না একদিন পেয়েই ছাড়বো। সোনালী পরী এগিয়ে গেল, তো ও দেখলো কি রাজার মহলে উৎসব চলছিল। ওকে ওই উৎসবেই তো যেতে হতো। রানীর ওখানে ওনার একমাত্র পুত্রের জন্মদিন ছিল। ওকে দেখার সঙ্গে সঙ্গেই সোনালী পরী, দেখুন এই বাচ্চাটার কি হয়েছে, আজ সকাল থেকেই কেঁদেই যাচ্ছে। আপনি তাড়াতাড়ি আসুন আর আমার বাচ্চাটাকে ভালো স্বাস্থ্য আর সুখ সমৃদ্ধির আশীর্বাদ দিন। পরী বাচ্চা অপূর্বকে নিজের কোলে উঠিয়ে নিল। বাচ্চাটা ওর কোলে আসার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। এই বাচ্চাটার নাম কি রেখেছ? ওর নাম অপূর্ব। আমি আমার একটা চুল দিচ্ছি, ওটাকে একটা কালো সুতোতে তাবিজে ভরিয়ে ওকে পরিয়ে দিও, যাতে ওর ওপর কোনো সংকট না আসতে পারে। এটা বলে সোনালী পরী তাড়াতাড়ি ওখান থেকে প্রস্থানের জন্য তৈরি হয়ে গেল। জাদুকরনী চিকা জানতো কি আজকে সোনালী পরীকেও নিমন্ত্রণ দেওয়া হয়েছে, আরও আসবে, তাই ও রাজার মহলে নিজের রূপ বদলে এসে পড়েছিল। আপনি কোথায় যাচ্ছেন? আমি সোজা পরীলোকে যাব। যদি আপনার অসুবিধা না হয় তো নিজের উড়াজাহাজে আমাকেও নিয়ে যাবেন। আমাকে নদীর ওই পারে যেতে হবে। আমায় ক্ষমা করে দিন, আমি একটু তাড়াহুড়োয় আছি। পরিমা তাড়াতাড়ি পৌঁছানোর আদেশ করেছিলেন। এটা বলে ও উড়াজাহাজে বসে পড়ল, কিন্তু চিকা জাদুঘর ওর উড়াজাহাজের পাটা ধরে নিল আর উড়তে লাগলো। নিজের হাত বাড়িয়ে আমাকে উপরে উঠিয়ে নাও, না হলে খুব খারাপ হবে। তুমি জানো না কি আমি কে? আমি আগের থেকেই জানতাম কি তুমি কে আর আমার সঙ্গে আসার তোমার উদ্দেশ্যটা কি। ততক্ষণে ওর একটা হাত ভেঙে গেল। ও বাতাসে উড়ে উড়ে নিচে এসে পড়লো। আরে মেরে ফেললো এই পরী রে! একবার আমি ওর চুলটা নিতে পারি তো আমিও দেখিয়ে দেব ওকে। সোনালী পরী যখন পরীলোকে ফিরে আসলো, তো পরিমা, সব জাদুকরনীরা আমার সোনালী চুলের পেছনে কেন পড়ে আছে? তোমার সোনালী চুলের ওপর দেবতাদের আশীর্বাদ আর বরদান আছে, তাই। জাদুকরনীরা এটা দিয়ে কি করবে? জাদুকরনীরা তোমার সোনালী চুল দিয়ে জাদুর সিদ্ধি প্রাপ্তি করবে, আর যখন ওরা সিদ্ধি প্রাপ্ত করে নেবে, তখন তোমার সমস্ত জাদুই শক্তি আস্তে আস্তে ওদের ভেতরে চলে যাবে। তাই আমি তোমাকে বারে বারে পৃথিবী লোকে যেতে দিতে চাই না। এর থেকে তো ভালো হতো কি আমি আমার সুন্দর চুল কাটিয়ে কোনো সুরক্ষিত স্থানে রেখে দিই, আর ভয় না পেয়ে এদিক ওদিক ঘুরতে পারবো। আমি গুরুদেবকে জিজ্ঞাসা করে তোমাকে বলছি। পরদিনই পরী রানী নিজের গুরুদেবকে সোনালী পরীর সমস্যা বলার জন্যে ওনার কাছে গেল। সোনালী পরী বোধহয় ঠিক বলছে, ওনার সোনালী চুল কাটিয়ে কোনো সুরক্ষিত জায়গায় রেখে দেওয়া হোক। কিছু সময়ের জন্যে ও মুক্ত হয়ে নিজের সময় কাটাতে পারবে। আবার যখন চুল উঠবে তখন দেখা যাবে। ধন্যবাদ গুরুদেব। পরী রানী ফিরে আসলো, তো উনি সোনালী পরীকে ডেকে, তুমি তোমার সুন্দর চুলগুলোকে কাটতে চাও তাই না? আজ্ঞে হ্যাঁ। গুরুদেব আদেশ করেছেন গোটা পরীলোকের উপস্থিতিতে সোনালী পরীর চুলগুলোকে কাটার জন্যে একজন নাইকে ডাকা হয়েছে। চুল কাটার পর দিন এই চুলগুলোকে আমি সুরক্ষিত জায়গায় রেখে দেব। সোনালী পরী যেই আয়নায় নিজের মুখ দেখলো, তো চিৎকার করে উঠলো, এটা কি হয়ে গেল? আমার মুখটা জানি কেমন লাগছে। পরী রানী, আমি এরকম করে থাকতে পারবো না। সোনালী পরী, এটা তো তুমি বলাই হয়েছে, এখন কেন কাঁদছো? পরিমা, আমার চুল আবার লাগিয়ে দিন। কিরকম করে লাগিয়ে দেব? আপনার কাছে তো অদ্ভুত শক্তি আছে। তাহলে মা প্লিজ চুল আমাকে লাগিয়ে দিন। সোনালী পরীর শক্তিশালী তো আমি, কিন্তু চুল দেবতাদের আশীর্বাদ আর বরদান ছিল। ওনাদের সঙ্গে আমি কিরকম ভাবে এরকম করতে পারি? ওহ মা, এখন আর আমি কোথাও যেতে পারবো না। এরকম অবস্থায় আমাকে দেখতে কত খারাপ লাগছে তুমি জানো। তাই তো বলা হয় কি জীবনে অনুশাসনের খুব প্রয়োজন আছে। যখন ও রাত্রিবেলা কাঁদতে লাগলো, তো
তো ওর হাত হঠাৎ করে ওর মাথায় চলে গেল। ওর মনে হলো কি ওর মাথায় চুল গজিয়ে গেছে। ও মাথায় হাত ফেরালো আর চিৎকার করে উঠল, আরে দেখো আমার চুল এসে পড়েছে। তোমার কথায় আমি চুল গজিয়ে তো দিয়েছি, কিন্তু তোমার চুলের রং তোমার নয়। তোমার সোনালি চুল যখন সময়ে নিজে গজাবে তখন সোনালি হয়ে যাবে। এখানে একটা অবশ্য কথা আছে কি তোমার এই চুলগুলোকে কেউ নিতে চাইবে না। ওফো পরিমা, আমার জন্য এটাই অনেক। আমি আমার চুলগুলোর ভালো করে দেখাশোনা করব। ঠিক আছে, নতুন চুলও তাড়াতাড়ি এসে পড়বে। সোনালি পরি খুব খুশি ছিল। অনেক দিন ধরে ও পৃথিবীলোকে যায়নি। একদিন ওর বান্ধবী হীরা পরীকে বলল, হীরা, আজকে পৃথিবীলোকে ঘুরে আসি, যাবে? হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু আজকে কিছু বিশেষ আছে নাকি? আজকে পৃথিবীর লোকে স্ত্রীরা গোটা দিন উপবাস থাকে আর রাত্রিবেলা চাঁদ দেখে নিজের উপবাস ভাঙে। হতে পারে নিজের স্বামীদের জন্য এই উপবাস রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই করব। দুই পরী উড়াজাহাজে বসে পৃথিবীলোকে এসে পড়ল। ওনারা দেখলো কি কোথাও কোথাও মেয়ে মানুষরা মেহেন্দি পড়ছে, তো কোথাও 16 শৃঙ্গার করে ঘুরছে। একটা বাগানে অনেকগুলো স্ত্রী সাজসজ্জা করে একত্রিত হয়ে গিয়েছিল। কি সুন্দর দৃশ্য! কে বলে কি পৃথিবীর লোকে সৌন্দর্য নেই? দেখো না, সবাইকে কত সুন্দরী লাগছে। চলো আমরাও রূপ বদলে ওদের সঙ্গে খেলি। না না, আমরা দূর থেকেই দেখব। বাগানে স্ত্রীরা পূজা করেছে, তারপর নাচ গান শুরু হয়েছে, আর শেষে চাঁদকে জল দিয়ে ভোজন গ্রহণ করলো। দুই পরী ফিরে আসলো, তো মন খুব প্রসন্ন ছিল। আমাদের পরিলোকে কখনো এরকম উৎসব হয় না। এইবার আমরাও এরকমই একটা উৎসবের আয়োজন করব। ঠিক আছে, আমরা এই উৎসবটা তখন পালন করব যখন আমাদের এখানে কোনো পরীর বিয়ে হবে। সেদিন সব পরীরা উপবাস রাখবে আর চাঁদ দেখে নিজের উপবাস ভাঙবে। পরিমা, ততদিনে তো বোধহয় আমার নিজের সোনালি চুলও এসে পড়বে। আমিও খুব সাজবো। যখন সোনালি পরীর চুল এসে পড়ল তখন মনিকা পরীর বিয়েতে সব পরীরা উপবাস রাখলো আর চাঁদ দেখে উপবাস ভাঙলো। প্রভু, সব পরীরা 16 শৃঙ্গার করে খুব সুন্দরী লাগছিল। পৃথিবীলোক একটা খুব সুন্দর জায়গা। ওখানে আমাদের পরিলোককে সমুদ্র বলা হয়, কিন্তু পৃথিবীলোকে উৎসবগুলো প্রাকৃতিক মেলজোল সব কিছু বৃদ্ধির জন্যে হয়। ললিতা জাদুগর্ণী আর চিকা জাদুগর্ণীর থেকে বেঁচে আমাকে পৃথিবীর লোকে যেতেই হবে।